দর্শক আমন্ত্রণ আজকে চট্টগ্রামের শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজারে বন্যায় ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসন করা হবে, আশ্বাস মন্ত্রী প্রতিমন্ত্রীর। দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ। যতক্ষণ পুনর্বাসন কাজ শেষ না হয় ততক্ষণ আমাদের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে সমস্ত কার্যক্রম অব্যাহত থাকবে। সরকারিভাবে বেসরকারিভাবে যে সমস্ত বেসরকারি সংস্থা আছে তারাও এবং সমস্ত মানবিক সাহায্যের প্রতিষ্ঠানগুলো সবাই এগিয়ে এসেছে। বানের জল সরে যেতে ঘুরে দাঁড়ানোর লড়াই ক্ষতিগ্রস্তদের, দীর্ঘমেয়াদী সহায়তার আকুতি। কষ্টর আর কোনো সীমা নাই। এই আজ ৬-৭ দিন আমাকে এইরকম দুর্দরসি পানির ভিতরে কোন রকম সরকার যদি সহযোগিতা করে আমাদের একটু ভালো উপকার হয়। বান্দরবানের তেন্দুর স্কুল যেন দুর্গম পাহাড়ের করুণ শিক্ষা ব্যবস্থার প্রতিচ্ছবি। অষ্টম শ্রেণীর পর ঝরে যায় অনেকে, জাতীয়করণ করায় আশার আলো। আমাদের এই ছেলে মেয়ে তাদেরকে এখানে পড়াশোনা করতে পারবো। দূর দূরান্ত যেসব শিক্ষা প্রতিষ্ঠান আছে ওখানে আপনার গিয়ে লেখাপড়া করা সম্ভব হচ্ছে না, যার ফলে ঝরে পড়ার হারটা কিন্তু বেশি। দর্শক আমন্ত্রণ আজকে চট্টগ্রামে আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। চট্টগ্রাম পার্বত্য জেলা ও কক্সবাজারে বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তা দেওয়ার পাশাপাশি পুনর্বাসনও নেওয়া হবে। এজন্য তালিকা তৈরির কাজ চলছে। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ সামগ্রী বিতরণ করে এমনটা জানিয়েছেন সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রীরা। এ সময় তারা বলেন, যে কোনো ধরনের দুর্যোগ পরিস্থিতি মোকাবেলার জন্য সম্পূর্ণ প্রস্তুত আছে সরকার। টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে সম্প্রতি চট্টগ্রাম ৩ পার্বত্য জেলা ও কক্সবাজারের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। বানের পানি নামার পর বেরিয়ে আসছে ক্ষতচিহ্ন। ব্যাপক ক্ষতি হয়েছে বাড়িঘর, ফসল ও সড়ক অবকাঠামোর। বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারিভাবে চলছে ত্রাণ বিতরণ কার্যক্রম। সকালে নগরীর পতেঙ্গার মাইচপাড়া, হাদিপাড়া ও খেজুরথলি এলাকায় বন্যার্থদের মাঝে ত্রাণ বিতরণ করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। পরবর্তীতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী সরকারি উদ্যোগে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও খাদ্য সহযোগিতার কথা জানান। বলেন, বন্যায় চট্টগ্রাম জেলায় প্রায় ৭ লাখ পানিবন্দী মানুষের মধ্যে ১,৫৫,০০০ পরিবারকে চাল, ডালসহ শুকনো ও রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। ইতিমধ্যে ৪০,০০০ পরিবারকে চাল দেওয়া হয়েছে, ৭৫,০০০ পরিবারকে শুকনা চাল, ডাল ইত্যাদি দেওয়া হয়েছে, প্রায় ৪০,০০০কে রান্না বান্না করে খাওয়ানো হয়েছে। এই ধারা কিন্তু অব্যাহত আছে, এটা চলতে থাকে। বন্যা দুর্গতদের পুনর্বাসন প্রক্রিয়া দ্রুত শুরু হবে বলে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, বন্যা পরবর্তী স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় ওষুধসহ যাবতীয় জিনিসপত্র প্রস্তুত আছে। যে কোনো ধরনের পরিস্থিতির জন্য সরকার সম্পূর্ণ প্রস্তুত। সরকার সম্পূর্ণভাবে প্রস্তুত আছে, সুতরাং ইনশাআল্লাহ চিন্তার কোনো কারণ নাই। সর্বপ্রস্তুতি নেওয়া আছে এবং কাজ অব্যাহত আছে, এবং যতক্ষণ পুনর্বাসন কাজ শেষ না হয় ততক্ষণ আমাদের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে সমস্ত কার্যক্রম অব্যাহত থাকবে। পরে চন্দনাইশ ও দোহাজারীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের পাশাপাশি লোহাগাড়া উপজেলার ডলুখালের ভাঙন ও সাতকানিয়া নলুয়া ইউনিয়নের বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন তিনি। এদিকে দুপুরে কক্সবাজারের চকরিয়ার ফাঁসিয়াখালীতে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় সরকারের পক্ষ থেকে জরিপ কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। যেখানে যেখানে বন্যা উপদ্রুত হয়েছে সমস্ত এলাকায় আমরা সরকারিভাবে জরিপ পরিচালনা করছি। কি কি ক্ষতিগ্রস্ত হয়েছে, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, ঘরবাড়ি, ফসল, গবাদি পশু ইত্যাদি সমস্ত কিছু। ত্রাণ বিতরণ শেষে চকরিয়ার ছড়াকুল এলাকায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ, সড়ক ও বসতবাড়ি পরিদর্শন করেন সালাউদ্দিন আহমদ। আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। সরকারিভাবে বেসরকারিভাবে যে সমস্ত বেসরকারি সংস্থা আছে তারাও এবং সমস্ত মানবিক সাহায্যের প্রতিষ্ঠানগুলো সবাই এগিয়ে এসেছে। ইনশাআল্লাহ আমরা সম্মিলিতভাবে এই দুর্যোগ মোকাবিলা করব।
বান্দরবানের রোয়াংছড়ি ও জামছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। বিতরণ করেন ত্রাণ সামগ্রী। এ সময় তিনি বলেন, ক্ষতিগ্রস্ত মানুষের কথা চিন্তা করে বন্যা কবলিত এলাকায় বিভিন্ন ব্যাংক ও এনজিওর ক্ষুদ্র ঋণের কিস্তি 1 মাসের জন্য স্থগিত রাখার ব্যবস্থা করা হয়েছে। বন্যা পরবর্তী সময় ওনার যে ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে আমরা কিছুটা হলেও সরকারের পক্ষ থেকে রাষ্ট্রের পক্ষ থেকে তাদেরকে আবার পুনর্বাসনে স্বাভাবিক জীবনে ফেরত যেতে আমরা যেন সেই সাহায্যটা তাদেরকে করতে পারি এই চেষ্টা আমাদের রয়েছে। প্রবল বর্ষণে প্লাবিত ও বন্যায় ক্ষতিগ্রস্ত রাঙ্গামাটির বিভিন্ন এলাকা পরিদর্শন করেন রাঙ্গামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ান। এ সময় ভুক্তভোগীদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণের পাশাপাশি দ্রুত পুনর্বাসনের আশ্বাস দেন তিনি। দুবাই থেকে শাহাদাত, যমুনা নিউজ। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মোহাম্মদ মোজাফফর হোসেনের বিচার অন্যান্য আসামিদের মতোই হবে, এই বিষয়টি সেনাবাহিনী দেখছে, এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। দুপুরে কক্সবাজারে বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের সময় এসব কথা বলেন তিনি। জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের সাথে জড়িত একজন পলাতক আসামি সেনাবাহিনীর সাবেক মেজর মুজাফফর গোপন অবস্থায় ছিল, লুকিয়ে ছিল বা পলাতক ছিল। তার হদিশ পাওয়া মাত্র আমাদের শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেফতার করেছে এবং সেনা হেফাজতে তাকে দেওয়া হয়েছে, যাতে যে আইনে তাদের একই সহযোগীদেরকে বিচার করা হয়েছিল সেই আইনে বিচার করা যায়। বন্যার ক্ষত এখন স্পষ্ট পাহাড়ি জনপদ ও দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন এলাকায়। চলছে সরকারি সহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ কার্যক্রম। তবে পুনর্বাসন, কৃষি ও জীবিকা পুনরুদ্ধারে দীর্ঘমেয়াদী সহায়তা প্রদানের দাবি জানিয়েছে হাজারো ক্ষতিগ্রস্ত পরিবার। রাঙ্গামাটিতে টানা বর্ষণ, পাহাড়ি ঢল ও পাহাড় ধসে সৃষ্ট বন্যা পরিস্থিতির উন্নতি হলেও কাটেনি দুর্গত মানুষের দুর্ভোগ। সরকারি হিসাব অনুযায়ী জেলায় এবার ক্ষতিগ্রস্ত হয়েছেন 1,08,717 জন। ক্ষতিগ্রস্তদের জন্য নগদ 35 লাখ টাকা, চাল ও শুকনা খাবার বরাদ্দ ও বিতরণ করা হচ্ছে। এছাড়া জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির কারণে ভেঙেছে অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ ব্যবস্থাও। এদিকে পাহাড়ি জনপদ বান্দরবন ও দক্ষিণ চট্টগ্রামে বেসরকারি উদ্যোগেও চলছে ত্রাণ বিতরণ। গাউসিয়া কমিটি বাংলাদেশ ও আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের উদ্যোগে বান্দরবনের বিভিন্ন উপজেলায় প্রায় 10,000 মানুষের মাঝে চাল, ডাল, তেল, শুকনা খাবার ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়েছে। তবে প্রয়োজনের তুলনায় সহায়তা কম পাচ্ছেন অভিযোগ ভুক্তভোগীদের। এই কষ্টর আর কোনো সীমা নাই। এই আজ 6-7 দিন আমাকে এইরকম দুর্দরসি পানির ভিতরে পা হাত কাটিয়া, শরীর কাটিয়া, মানে কোনো কিছু কাজকর্ম করতে পারি না। আরো 2 মাসও আমরা দাঁড়াতে পারবো না। কোনো রকম সরকার যদি সহযোগিতা করে আমাদের একটু ভালো উপকার হয়। স্বেচ্ছাসেবী সংগঠন রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টারের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালী ও কক্সবাজারের চকরিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। সংগঠনটির নেতারা জানান, দুর্যোগ কবলিত মানুষের পাশে থেকে পুনর্বাসন কার্যক্রমেও সহযোগিতা অব্যাহত রাখবে তারা। জুবাইর রিফাত, যমুনা নিউজ। বৃষ্টি ও পাহাড়ি ঢলে পানি বাড়ছে রাঙামাটির কাপ্তাই হ্রদে। এই অবস্থায় হ্রদের পানি ছেড়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ। সকাল পর্যন্ত হ্রদে পানির উচ্চতা বেড়ে 104.01 ফুট MSL এ পৌঁছায়। উজানের ঢলের কারণে পানি আরও বৃদ্ধির আশঙ্কা রয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, আগামীকাল বাঁধে 16টি স্পিলওয়ে গেট 6 ইঞ্চি করে খুলে প্রাথমিকভাবে প্রায় 9,000 কিউসেক পানি ছাড়া হতে পারে। পরিস্থিতি অনুযায়ী গেট আরও খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে। বিদ্যুৎ উৎপাদনের জন্য 5টি ইউনিট দিয়ে প্রায় 32,000 কিউসেক পানি কর্ণফুলী নদীতে প্রবাহিত হচ্ছে। দর্শকের বিষয়ে বিস্তারিত জেনে নেব। রাঙামাটিতে আছেন সহকর্মী শামসুল আলম, যাচ্ছে তার কাছে। শামসুল, কাল কখন নাগাদ জলকপাট খোলা হতে পারে এবং কাপ্তাই হ্রদে এখন কি পরিমাণ পানির চাপ সেটি একটু জানতে চাই। আপনি যেমনটি বলেছেন যে গত 8-10 দিনে রাঙ্গামাটিতে যে প্রবল বর্ষণ হয়েছে, প্রবল বর্ষণে কিন্তু রাঙ্গামাটির কাপ্তাই যে হ্রদ রয়েছে, কাপ্তাই হ্রদের পানি
মানে পানি ভরপুর হয়ে গেছে, যার পরিপ্রেক্ষিতে কিন্তু বিপদ সীমার উপর দিয়ে যাতে কাপ্তাই হ্রদের পানি প্রবাহিত না হয় সেজন্য কাপ্তাই যে বাঁধ রয়েছে, কাপ্তাই বাঁধের মধ্যে যে 16টি জলকপাট রয়েছে, 16টি জলকপাট যাতে পানি বিপদ সীমা যাওয়ার আগে থেকে আগামীকাল সকাল 11টার পর থেকে বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে সেখানে 16টি জলকপাট ছেড়ে দেওয়ার তারা সিদ্ধান্ত নিয়েছে, যাতে কাপ্তাই বাঁধের যে একটি চাপ, পানির চাপ, সে পানির চাপে যাতে কাপ্তাই বাঁধে কোনো ক্ষতি সাধিত না হয়। পাশাপাশি রাঙ্গামাটি জেলার যে বিভিন্ন উপজেলাগুলো রয়েছে, যেসব উপজেলাগুলোতে যেসব বানবাসীরা রয়েছেন তারা যাতে তাদের যে ঘর বাড়ি যে এখনো পানির নিচে যেসব ঘর বাড়ি তলিয়ে রয়েছে, এই ঘর বাড়ি যাতে পানি থেকে মুক্ত পায় সেজন্য তারা সিদ্ধান্ত নিয়েছে যে কাপ্তাই হ্রদের পানিটা কমানোর জন্য, যার পরিপ্রেক্ষিতে আগামীকাল সকাল 11টার পরে 16টি যে স্পেল রয়েছে অর্থাৎ জলকপাট রয়েছে কাপ্তাই বাঁধে, সেই 16টি জলকপাট ছেড়ে দেবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। তাছাড়া এখনো পর্যন্ত কিন্তু রাঙ্গামাটি জেলার যে নির্মাঞ্চলগুলো রয়েছে, বিশেষ করে বাগাইছড়ি, লংগদু। শামসুল, অনেক ধন্যবাদ আপনাকে। রাঙামাটির পরিস্থিতি জানাচ্ছিলেন। দর্শক, এদিকে সাম্প্রতিক বন্যার প্রভাব পড়েছে নিত্যপণ্যের বাজারেও, সেখানকার খবরাখবর একটু জেনে নেব। এই মুহূর্তে চট্টগ্রামে আছেন জোবায়ের রিফাত, যাচ্ছে তার কাছে। রিফাত, একটু বাজার নিত্যপণ্যের যে সরবরাহ সেই সম্পর্কে জানতে চাই। দাম নিয়ে ক্রেতা এবং বিক্রেতারা কি বলছেন সেটি একটু বলবেন আমাদের। শাওন, ক্রেতারা কিন্তু সৃষ্ট যে বন্যা পরিস্থিতি, সেই বন্যা পরিস্থিতির ফলে বাজারে যে সরবরাহ সংকট তৈরি হয়েছে এবং সবজির দামও যে আসলে প্রতিটি সবজির দাম 20 থেকে 30 টাকা, কোনো কোনো ক্ষেত্রে আসলে বাজার ভেদে, মান ভেদে সেটি 30 থেকে 50 টাকা গিয়েও আসলে ঠেকেছে। ক্রেতারা কিন্তু সেটি বুঝতে পারছেন এবং নিম্নবিত্ত মধ্যবিত্ত যারা আছেন স্বভাবত তারা যেমনটি বলছেন, আমরা এই বাজারে আসার পর ক্রেতাদের অনেকের সাথে আমাদের কথা হয়েছে, তারা যেটি বলছেন তারা আসলে মাছে ভাতে বাঙালি এবং সেই জায়গা থেকে আসলে পাতে প্রতিদিন আসলে প্রতি বেলাতে কোনো না কোনো সবজি আসলে তাদের রাখতে হয়। তবে সৃষ্ট যে বন্যা পরিস্থিতি এবং বন্যার পর আমরা দেখেছি চট্টগ্রামের সাতকানিয়া, চন্দনাইশ, বাঁশখালী বিস্তীর্ণ যেই ফসলি জমি সেগুলো কিন্তু একেবারে পানির নিচে তলিয়ে যাওয়ার মতো যে অবস্থা সেটি সৃষ্টি হয়েছে এবং অসংখ্য ফসল আসলে নষ্ট হয়েছে। যে ফসলগুলো কেবল ঘরে তোলার কথা ছিল কৃষকদের এবং সেগুলো বাজারে আসার কথা ছিল, সেগুলো কিন্তু স্বাভাবিকভাবেই যে বন্যার কারণ, সেই বন্যার কারণে কিন্তু আসলে বেশ ভালো মতোই ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষকরা যেমন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, স্বাভাবিকভাবেই চট্টগ্রামের যে সবজির বাজারগুলো রয়েছে অথবা কাঁচা বাজারগুলো রয়েছে, সেই কাঁচা বাজারগুলোতে আসলে এক প্রকার বলা চলে সংকট তৈরি হয়েছে এবং সেই সংকটের জায়গা থেকে আসলে এই যে সবজি, সেই সবজিগুলোর দাম কিন্তু বেড়েছে। আপনাকে যদি কয়েকটি পদের সবজির কথা বলি, যেমন বাজারে এখন সবচেয়ে বেশি দাম আসলে ঝিঙার, যেই ঝিঙাটি আসলে গত 5 জুলাইয়ের আগে ছিল আসলে কেজি প্রতি 70 থেকে 80 অথবা 90 টাকা, সেটি এখন 130 থেকে 140 টাকা গিয়ে ঠেকেছে। টমেটোর দামও যেমন বেড়েছে, পাশাপাশি কাঁকরোলের দাম বেড়েছে কেজি প্রতি 30 থেকে 40 টাকা, তিতকরলার দাম বেড়েছে, বেগুনের দাম গিয়ে ঠেকেছে আসলে 80 থেকে 90 টাকায় এবং পটলের দামও বেড়েছে। অর্থাৎ বলা চলে যে প্রতিটি সবজির দাম একেবারে কেজি প্রতি 30 থেকে 50 টাকা, 50 থেকে 60 টাকাতেও গিয়ে ঠেকেছে। এবং পাশাপাশি আসলে মাছের যে দাম, অর্থাৎ ঘরোয়া পদ্ধতিতে পুকুরে যে মাছগুলো আসলে চাষ করা হয়, সেই মাছগুলোর দামও কিন্তু 50 থেকে 100 টাকা কেজি প্রতি বেড়েছে। এবং সরকারি যে হিসাব, সেই হিসাব অনুযায়ী এই যে সবজির সংকট বাজারে তৈরি হয়েছে, সেটির পেছনে যে কারণ সেটি হলো আসলে প্রায় 45,000 হেক্টর জমি কিন্তু এবারের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। সব মিলিয়ে বাজারে যে সংকট সেটি আসলে এখন পর্যন্ত স্থায়ী আছে এবং সরবরাহ বাড়লে সেই সংকট কেটে যাবে। অনেক ধন্যবাদ রিফাত আপনাকে। চট্টগ্রামের সদ্য ঘোষিত ফটিকছড়ি সদর দপ্তর অন্যত্র স্থানান্তরের দাবির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উত্তর উপজেলার হারুয়ালছড়ি, ভুজপুর ও নারায়ণহাট ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দুপুরে উপজেলার কাজিরহাট বাজারের দক্ষিণ মাথা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। গহিরা হেয়াকো সড়ক প্রদক্ষিণ করে কাজিরহাট বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ভুজপুর মাদ্রাসা এলাকায় গিয়ে শেষ হয়। সমাবেশে বক্তারা বলেন, উপজেলা সদর দপ্তর অন্যত্র স্থানান্তরের অযৌক্তিক দাবির আড়ালে সরকারের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম নিকারের গৃহীত সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চলছে। তারা অভিযোগ করেন, হরতালের নামে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটিয়ে জনদুর্ভোগ সৃষ্টির তীব্র নিন্দা জানানো হয়। দুর্গম তিনদুর সে স্কুলটি যেন পাহাড়ি অঞ্চলে করুণ শিক্ষা ব্যবস্থার প্রতীকী চিত্র। কণ্টকাকীর্ণ পথ পেরিয়ে যার টিকে থাকা
বোর্ড চালিয়ে স্কুলের খরচ যোগান প্রধান শিক্ষক। জরাজীর্ণ অবকাঠামো, অনুন্নত যোগাযোগ ব্যবস্থা সহ বহু সমস্যার পরও আলো ছড়াচ্ছে প্রত্যন্ত পাহাড়ে। প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয়করণ করায় বান্দরবানের থানচির স্কুলটি এখন আলোচনায়। বান্দরবান প্রতিনিধি বাটিং মার্মাকে সাথে নিয়ে জোবায়েদ ইবনে সাদাতের রিপোর্ট, ছবি তুলেছেন সাইদুর রশিদ ইভান। বৃষ্টিস্নাত দিন, সূর্যের দেখা নেই, অন্ধকার শ্রেণীকক্ষে চলছে পরীক্ষা। দরজা জানালা দিয়ে প্রবেশ করা ক্ষীণ আলোই ভরসা। এই সেই আলোচিত তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়। জরাজীর্ণ অবকাঠামো, টিনের চাল বেয়ে পড়া বৃষ্টির পানিতে সয়লাব। বান্দরবনের প্রত্যন্ত থানচি এলাকার এই স্কুলটি যেন দুর্গম অঞ্চলে শিক্ষা ব্যবস্থার প্রতীকী চিত্র। অনেক কষ্ট হয়, সব কিছু ভিজে যায় এবং টেবিলও ভিজে যায়, খাতা ভিজবে, এরকম অবস্থায় আমাদের পুরো ড্রেস পর্যন্ত ভিজে যায়। আমাদের এখানে লেখাপড়া করতে অনেক অসুবিধা হচ্ছে। আমাদের স্কুলটি যদি হাই স্কুল হতো অনেক ভালো হতো, আমার পড়াশোনাটাও আমি এগিয়ে নিয়ে যেতে পারতাম। বান্দরবান সদর থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে থানচি উপজেলা। সেখান থেকে ইঞ্জিন চালিত বোটে ১ ঘন্টার নৌপথ পাড়ি দিয়ে আসতে হয় তিন্দু এলাকায়। দুর্গম এই জনপদে নেই কোনো উচ্চ বিদ্যালয়, ফলে এই তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ই এখানকার শিক্ষার্থীদের একমাত্র ভরসা। থানচি থেকে নৌপথে যেতে হয় স্কুলটিতে। উপজেলা প্রশাসনের দেয়া ইঞ্জিন চালিত বোট চালিয়ে যাওয়া আসা করেন প্রধান শিক্ষক। শিক্ষার্থীদের বিনামূল্যে পারাপার করানোর পাশাপাশি বাড়তি আয়ের জন্য প্রতি শুক্র, শনি ও সরকারি ছুটির দিনে থানচি থেকে তিন্দু, বড়পাথর ও রেমাক্রি ফলস রুটে পর্যটক, যাত্রী ও মালামাল পরিবহন করেন এই শিক্ষক। স্কুলের অধিকাংশ শিক্ষার্থী দরিদ্র পরিবারের, ফলে বোট চালিয়ে আয় করা অর্থের পুরোটাই ব্যয় করেন বিদ্যালয় ও শিক্ষকদের বেতনের পিছনে। বোট চালিয়ে কিছু স্কুলের শিক্ষক এবং আনুষঙ্গিক খরচ নিবারণ করার চেষ্টা করছি। ইউনিয়ন পরিষদ, উপজেলা প্রশাসন থেকে এবং জেলা পরিষদ থেকেও সহযোগিতা দিয়েছেন, তাতেও আমাদের পর্যাপ্ত নয়। ২০২০ সালে স্থানীয় কিছু শিক্ষা অনুরাগের প্রচেষ্টায় প্রতিষ্ঠিত স্কুলটি ২০২১ সালে অনুমোদন এবং ২০২৩ সালে নিম্ন মাধ্যমিক পর্যায়ে পাঠদানের স্বীকৃতি পায়। চলতি বছর চালু হয়েছে নবম শ্রেণী। বর্তমানে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থী ৫৬ জন। প্রতিষ্ঠান অনুন্নত হওয়াতে শিক্ষা সামগ্রীর অভাব হওয়ার কারণে আমরা যতটুকু ইচ্ছা, আমাদের যতটুকু সামর্থ্য আছে এইটুকু শিক্ষা প্রদান করতে অনেক সমস্যা। অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে এখানে শিক্ষা নেওয়াটা একটা বিলাসিকতা। যদি সহযোগিতা পায় সেক্ষেত্রে আরও এদের উজ্জ্বল একটা ভবিষ্যৎ আমরা দিতে পারি। পাশেই তিন্দু গ্রুপিং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রাথমিকের গণ্ডি পেরিয়ে এই স্কুলটি পুরো জনপদের শিক্ষার্থীদের একমাত্র ভরসা। তবে কোনো মাধ্যমিক বিদ্যালয় না থাকায় অষ্টম শ্রেণীর পর ঝরে যাচ্ছে অনেকে। সম্প্রতি স্কুলটিকে প্রধানমন্ত্রীর জাতীয়করণের ঘোষণা দেয়ায় অভিভাবকরা দেখছেন আশার আলো। যদি আপনাদের একটু সরকারের দিকে নজর দেন, আমার সুযোগ সুবিধা বেশি করে পাবো। আমাদের এই ছেলে মেয়ে তাদেরকে এখানে পড়াশোনা করতে পারবো, এজন্য খুশি হচ্ছে আমরা। স্কুলটা সরকার করণ করেছে, যে তার জন্য আমি অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি। শিক্ষার্থীগুলো দূর দূরান্ত যেসব শিক্ষা প্রতিষ্ঠান আছে ওখানে আপনার গিয়ে লেখাপড়া করা সম্ভব হচ্ছে না, যার ফলে ঝরে পড়ার হারটা কিন্তু বেশি। কিছুটা দূরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ১ একরের নিজস্ব জায়গায় চলছে স্কুলটির নতুন ভবন নির্মাণের কাজ। শিক্ষক শিক্ষার্থীরা থাকেন ৫ থেকে ১০ কিলোমিটার দূরবর্তী এলাকায়। অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে আসা যাওয়া বেশ কষ্টসাধ্য। পাশের এই বেসরকারি হোস্টেলই অনেকের ভরসা। হোস্টেল থেকে আমি এই বিদ্যালয়তে স্কুলে পড়াশোনা করে এই স্কুলটা যদি না থাকতো আমার লেখাপড়া হতো না। আমি দুর্গম এলাকা থেকে আসছি, হস্টেল থেকে এই স্কুলে লেখাপড়া করছি। ৪ থেকে ৫টা কমিউনিটি ছেলে মেয়েরা আমার এখানে হোস্টেলে থাকে। তো এই প্রতিষ্ঠান পরিচালনা করা হয় মূলত হচ্ছে আমার বাইরে অনুদান মধ্য দিয়ে আমারই পরিচালনা করা হয়। স্কুলটির পাঠদান অব্যাহত রাখতে আগে থেকেই সব ধরনের সহযোগিতা দেয়া হচ্ছে বলে জানায় উপজেলা প্রশাসন। এখানকার যে অন্যান্য বেসরকারি বিদ্যালয়ের মতোই এই বিদ্যালয়টিও যেন শিক্ষকরা বেতন থেকে বঞ্চিত না হন। কন্টিনিউয়াসলি একটা ইন্টারাকশনের মধ্যে দিয়েই আমরা যাই। জোবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, তিন্দু, বান্দরবান। আর এই ছিল আজকে চট্টগ্রামের আয়োজনে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।